আমার এত আশঙ্কা সব মিথ্যে হয়ে গেল। 6 মাস হলো আমার ভাই দলের সঙ্গে দেখা নাই, তাই আমি মনে মনে ভাবলাম আমার ভাই দলের সাথে দেখা করতে যাব, কিন্তু পথের ভিতর আমার মুখের ভিতর যেন কেমন হয়ে গেল। তবে কি আমার ভাই দলের সাথে কি আর দেখা হবে না? আমার পুত্র তোমার সাথে কি আমার আর দেখা হবে না? এখন আমার পা কাঁপছে, মাথা ঘুরছে, তবে কি করি? আমি একটু বিশ্রাম নেই। আমার যে ভীষণ ভয় হচ্ছে ভাই, আমার ছেলে তুতাকে এখন আমি কোথায় রেখে যাই ভাই? আমি স্থির করলাম আমার ছোট ভাই দলের কাছে আমি আমার ছেলে তুতাকে রেখে যাবো। আর আমার 3টি প্রশ্নের উত্তর আছে ভাই। প্রথম প্রশ্ন হলে আমার তোতাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবে। প্রশ্ন হলো আমার তোতাকে তখন উচ্চ বংশে বিয়ে দিবে। দ্বিতীয় প্রশ্ন হলো আমার তোতা যখন সাফল্য হয়ে যাবে তখন আমার তোতাকে আমার 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে দিতে হবে ভাই। তাকে
তাকে তুমি দিবে ভাই, তাকে তুমি দিবে। আমি আপনার কাজ ভাই, আমার দেহে গোবিন্দ রক্ত থাকছে, এই উদার দেহে পড়ে কাউকে রাসূল হতে দেবে না ভাই, কাউকে রাসূল না। কারণ তুমি অমত বিলে এই উদাই হবে উদার জন্য আপনি কোনো চিন্তা করবেন না ভাই। বাবা, বাবা গো, আর করিস না বাবা, তুমি চলে গেলে কার কাছে থাকবো বাবা? তোদের কেউ বেঁচে থাকতে আসে না বাবা। কে আমায় তোতা বলে ডাকবে বাবা? আমাকে বড় বারে ডাক দিছে, আমাকে চলে যেতে হবে বাবা। আমি এই পৃথিবীতে আমার কাছে কেউ থাকলো না বাবা। তুমি আমার একমাত্র পুত্রকে দেখে রাখবে ভাই, এই আমার শেষ অনুরোধ রইল, তাকে তুমি পালন করবে ভাই। দলু আমার মাথা ধরছে, পা কাঁপছে, আমি আর স্থির থাকতে পারছি না বাবা, আমাকে কে যেন আমাকে ডাকছে বাবা, আমি চলে যাই। ওই আমি শিশুকালে হইলাম মাতা শিশুকালে মাতা
হ্যালো আসো বাবা, আমি তোমার বাবা। ব্যবস্থা করি বাবা, মাটি দেওয়ার ব্যবস্থা করি। কি কবি তো নাকি সাবধানে করতে হবে বুঝেছি কি রে শুনছি না কাজ বলে মাছটা আসবে না আমি হবি রে কবু আমরা দুই মিলে আর দুখান গালগা হবি রে রূপন হ্যাঁ আচ্ছা চল তাহলে হ্যাঁ তুই হবি রূপন আর রোহিত আমি হব রহিম তুই হবি তাদের ছোট ছোট মতো থাকবি বুঝলি শালা তোর থেকে বড় তোর থেকে একটা সোজা তুই কিন্তু বেশি কথা বলছিস আমি হব রহিম তুই হবি রূপন আরে না 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 আমার তো সহ্য হলো না রে তুই হবি তাদের রহিম আই শালা আই শালা তোরা না বুঝাই হ্যালো স্যার আমরা তো মারামারি করি নাই স্যার এই কার গায়ে কত স্যার কার গায়ে শক্তি আছে আর একটু পরীক্ষা করে দেখলাম স্যার স্যার আরেকবার দেখাই খারাপ হলো তুই এখানে বস, তুই এখানে বস। আচ্ছা স্যার বসছি স্যার আচ্ছা ঠিক আছে, তোরা পড়া বলতো দেখি। বলা হইলো না হ্যাঁ বল। পড়তে বলবো স্যার আমি কাজটি করবো লাগটি করবো স্যার আরে গাধা তোর বইয়ের দিকে পড়। তুই কোথায় দিয়ে বলো তো কোথায় কাল কি দিয়ে পড়া দিতে ওই পড়াই দিয়ে পড়াবো। স্যার বই 1 টাকার উল্টা আছে আর পরে ফালাই দিয়ে আছে তোর গাধা না মাথা। তোর বয়স কত গা? বইগুলি বইয়ের সিঁড়ি ফেল নাই। বই এই পৃষ্ঠা পড়বি ওই পৃষ্ঠায় যাবে। বই কি সিঁড়ি ফেল নাই? তাহলে বসে তোমার বাবু আচ্ছা তুমি একটা পড়া বলো তো। আচ্ছা বলুন স্যার আমি হলাম রাতের বেলার বাকি মনে মনে বলি আমি সারের ওকে বিয়ের কথা বলি একে পড়া তো একে তোর বইয়ের পড়া স্যার তোর বইয়ের দিকে পড়তে বললো। বই দিয়ে পড়া বাদ দিন। আর আমি পড়বো স্যার এই স্যার তুই পড়বে? জি স্যার আচ্ছা তুই পড়ো দেখি। শুনেন স্যার পড়ো। তো শুনেন কিন্তু স্যার হ্যাঁ শুনবেন কিন্তু হ্যাঁ শুনবো, তুই এখানে পড়। এই দেখতে পড়। 1 2 3 জানি এই সারাটা লাঠি মার এই গাধা দেখি তো পড়া। হ্যাঁ এটা কি পড়ে নাকি? আরে গাধা তোকে বই দিয়ে পড়তে বললো। হয়েছে তোর বইয়ে কি পড়া তাই দেখে নেই তোর বই নেই তোর বই কই গাধা কোথা স্যার আমি বলি একবার তুই আবার পড়বি? স্যার আচ্ছা ঠিক আছে পড়তে দেখি। আমি এলাম রাতের বেলার বাকি মনের কথা সারের বাকি বলবো এটা কি বাবা তুই কি বইয়ের পড়া নাকি না? মন মেরে পড়া উঠতে হ্যাঁ এই তোরা লেখাপড়া বাদ দিয়ে কাল থেকে মাঠে হাল চাষ করবি। তোরা লেখাপড়া দরকার নাই। আসসালামু মাস্টার সাহেব ওয়ালাইকুম সালাম। কি বলে গেছেন ছোট মেয়া? আমার এই ভতিস পুত্র আমি আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। বেশ, আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে এবং একটা ভদ্র মানুষ তৈরি করবে। তার বলতে হবে ছোট মেয়া। আচ্ছা মাস্টার সাহেব
আপনার ভর্তি ফি কত? ভর্তি ফি 100 টাকা আর মাসিক বেতন 50 টাকা, মোট মিলিয়ে 150 টাকা দিলে হবে। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আব্দুল হামিদকে দিয়ে সব পাঠিয়ে দিচ্ছি। এই তোর দাদা তোর এখানে কে? আচ্ছা তুকামিয়া, আসসালামু আলাইকুম তুমি মাস্টার এখানে বসো। সাহেব। ওয়ালাইকুম সালাম। মাস্টার সাহেব, কাজ সাহেব কি বলে রাখছেন? আমি আমার ঘোড়াই ছোট বোনকে আপনার স্কুলে আমি ভর্তি করতে আসলাম। বেশ, আমি আপনার কথা শুনে খুব খুশি হলাম। তাহলে আমার একটু অনুরোধ মাস্টার সাহেব, হ্যাঁ বলেন। আমার বোনকে ভালোভাবে লেখাপড়া শিক্ষা করে শিক্ষিত করতে হবে মাস্টার সাহেব। তার বলতো আপনার কাজ সাহেব। এটাই আমার অনুরোধ মাস্টার সাহেব। আমি আছি মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই গো ভাই, এই তুই এখানে বস। এই তুই এখানে বস, বস এখানে বস। দুলাই তুমি এখানে বসো। এই দুলাই, এই ওমা, এই এখানে বস। এই কেউ বেয়াদবি করবি, সব ঠিক মতো বসে থাকবি। এখন সবারই পড়া ধরবো একে একে। এই গবু, তুই বলতো কি বলবো স্যার? স্কুল বানান করতো। এখানে বস। ওই নাগলারি আরে নদীর কুল এই স্কুল আরে কথা, তুই বই পড়া? কিসের এই বাবু, তুই বলতো তুই বেতাল বান করছিলি? আরে ইউনার গেছে তা তোকে কি বলো এটা? তোকে রেল প্রমাণ শিখাইছি? চালান মূর্খের দল বদমাইশ কোথাকার, ওই সেখানে আদা তোর করতে হবে না। এই, তোর চেয়ারে বসাস না, হ্যাঁ? বদমাইশ যদি আর বসেন বস। এই রে বস। আচ্ছা তুতামিয়া, তুমি বলো তো, একটি গাছের তালে 10টি পাখি দেখলে বন্দুক দ্বারাই যদি একটি মারা যায় আর আর কয়টি বাকি থাকে? একটিও থাকবে না স্যার। বলো না। এই, বলো না। আচ্ছা দুনাই, তুমি বলো তো, একটি গাছের ডালে 10টি পাখি থাকলে বন্দুক দ্বারা একটি মেরে দিলে আর কয়টি থাকে? 9টি থাকবে স্যার। বলো। আচ্ছা শোনো তো তবে, সামান্য কিনে মেয়ের কাছে লেখাপড়া হেরে গেলে, তুমি জমিদার ছেলে, তোমার তো লেখাপড়া হবে স্মার্ট। যদি ভালোভাবে লেখাপড়া করে আসতে পারো তাহলে কাল থেকে স্কুল আসবে, আর নইলে আর স্কুল আসবে না। এই তোদের ছুটি না। আমার গুলো না মাথায় হাল তাল বসে এই হাল তাল সবাই ছুটি। এই না, এই না সব বাহ। তোমার অন্য মাস্টার সাহেব আজ আমাকে অপমান করেছে। আমি ওই জমিদার লাল মিয়ার ছেলে তোতা মিয়া যদি হয়ে থাকি তাহলে এর প্রতিশোধ আমি নেবই। এতে আমার কি দোষ? মাস্টার সাহেব আমাকে পড়া বলতে বলেছে, তাই আমি বলেছি, তাতে আমার কি দোষ? তাই কি আমার উপর রাগ দেখাচ্ছে? স্কুলে গেছে, এখনো সে ফিরে আসছে না কেন? তখন কেন সে ফিরে আসছে না স্কুল থেকে? আমি এসেছি দাদা। ঘুরাই, তুই স্কুল থেকে এসেছিস ঘুরাই? তবে তোর মুখ খারাপ, এত মন দেখা যাচ্ছে কেন বল? বল বোন ঘুরাই, মাস্টার মশাই তোকে কিছু বলেছে? বল, তোর মুখ খারাপ বলেন কেন বল? আমাকে খুলে বল বোন, আমি এর উদ্ধার করবো। দাদা আর যাব না ওই স্কুলে পড়তে, দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। মাস্টার মশাই তোকে অপমান করছে, তুমি স্কুলে যাবে না, বল, আমাকে খুলে বল বোন, খুলে বল।
বিচার করবো। বল কে তো অপমান করছে। বিচার করলে দাদা ওর ভিজবে না। কেন ঘুমাই? বল 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 কি বলেছে তোকে? তার জন্যে আমার স্কুলে যাব না। ঠিক আছে বল, আমি আজকে তোকে বাড়িতে বাচ্চা দেখি এই খাপড়া করবো। বল বল ভাই, এখন এখন তুই ঘরে যাব। আচ্ছা ভাইজান, আমি যে ওই খালেদ ভাইয়ের কাছে আমি পত্র দিলাম, কিন্তু আমি একটা পত্রের উত্তরই পেলাম না। ওই খালেদ ভাই কি আমাদের বাড়িতে আসবে না? আমিও তাই ভাবছি রে ঘুরাই। পিতা মারা যাওয়ার সময় আমি খালেককে তিনটা পত্র লিখেছি, একটি চিঠির উত্তর দেইনি। কি আমাদের প্রতি অভিমান করেছে? আমার খালেক ভাইজান ভাইজান করে রাখছে। তুই একটু আগে যাব, দেখে একেবারে আমি যাচ্ছি না। ভাইজান, আপনি কেমন আছেন ভাইজান? আছি রে ভাই, কোন রকম বেঁচে আছি। তুই কেমন আছিস খালেক? আমি ভালো আছি ভাইজান। ভালো আছিস খালেক? কিরে খুনাই, তুই আমার সঙ্গে যে কথা বলছিস না, তুই আমার উপরে রাগ করেছিস বুঝি? আমি রাগ করবো না বুঝি? এই কতদিন হলো তুমি ওই বাড়ি থেকে গেছো, কোনোদিন তুমি একটা চিঠি পর্যন্ত আমাকে দাওনি। আর দেবেই বা কেন? তোমার এই বোনের কথা কি মনে ছিল? দূর পাগলি, আমি কি তোকে ভুলে থাকতে পারি? তুই আসলে আমার ছোট্ট আদরের বোন, আমি তোকে ভুলে থাকতে তাই পারি? ভাইজান, আমার জন্য কি এনেছো ভাইজান? ও ভালো কথা। দেখ রে খুনাই, আমি তোর জন্য কি এনেছি একটা আমার কাছে দে, তুই কি দিয়েছিস? এই দেখ বোন, তোর জন্য আমি এটা এনেছি। ও মা, এটা দেখছি গোলাপ। এটা দিয়ে কি করবো ভাইজান? দেখ বোন খুনাই, এটা যখন তুই খোপায় পড়বি না, তোকে খুব সুন্দর দেখাবে রে বোন, খুব সুন্দর দেখাবে। যাক সেসব কথা ভাইজান। বাবা কোথায়? বাবাকে তো দেখছি না। বলো ভাইজান। বাবা বাবা আছে ভাইজান, বাবার কি কোনো অসুখ করেছে? আমি দেখে আসি ভাইজান। আমি তোকে বলছি খালেক আজ। বলো ভাইজান, বাবা কোথাও? আমি অনেকদিন হলো বাবাকে দেখি নাই, আর বাবাকে দেখার জন্য আমার মনটা যে ছটফট করছে। তুই এদিকে আয় বোন। আমি তো বলতে পারছি না খালেককে, একটু বুঝিয়ে বল বোন ভাই। আমার জিহ্বাটা বল খুনাই, বাবার কথা বলতে গেলে ভাইজানের মুখখানা তো মলিন হয়ে গেছে কেন? ভাইজান, আমাদের বাবা, বল বল খুনাই, আমাদের বাবা, বল। আমাদের বাবা এই দুনিয়া দিবে। আরে ও দারুণ বিধি রে, দারুণ কাজ ভেঙে পড়ল আমার মাথায় গো।
আমার কাছে একটি খবর দাওনি কেন ভাইজান? আরে বাবা মারা যাবার পূর্বে তোকে আমি তিনটা পত্র লিখেছি, তুই একটি চিঠির আমার উত্তর দিস নি কেন বল? ভাইজান তুমি আমাকে 3টি চিঠি দিয়েছো, আমি একটা চিঠিও পাইনি ভাইজান। আর একটি চিঠি যদি আমি পেতাম আমি অমনি ছুটে আসতাম ভাইজান। আমিও জানি আমার খালি কোনো হয় পাইনি রে খালি, তোর কথাই ভাবছি। বলো ভাইজান। আমি যাবো চল এখন আমরা ভিতরে যাই। চলো ভাইজান। তুই যাবন আমি খালেককে নিয়ে দিন ভাই বোনে একসঙ্গে আমরা বাড়িতে আছে একেবারে আসল কাহিনী কাজে বাড়িতে আছে। আরে চেয়ারম্যান দৌলতদিন সাহেব যে হঠাৎ কি মনে করে এই গরিবের বাড়ি আগমন? আসুন ভিতরে আসুন। আমি গেছিলাম ওই কালিঞ্চবরি হরিণ শিকারে, সারা বন্ধ ঘুরে আমি কোথাও একটা শিকারে পেলাম না। জল কুয়াশা পেলাম, আমি জল কুয়াশা নিবারণ করার জন্য আমি তোমার কাছে এসেছি। বলো ভাইজান। এই চেয়ারম্যানের জন্য আমি তাই যাচ্ছি ভাইজান, আমি তাই যাচ্ছি। আপনি ভিতরে আছে কাজে এখান থেকে যে মেয়েটা চলে গেল ওই মেয়েটা কে? ওটা আমার ছোট্ট বোন ঘুরাই। ঘুরাই ওর ছেলে মেয়ে কয়জন হয়েছে? কি চেয়ারম্যান সাহেব, আমি তো তার এখনো বিয়ে দিনি চেয়ারম্যান সাহেব। উপযুক্ত পাত্র যদি পান তাহলে কি বিয়ে দিবেন? দেব, যদি উপযুক্ত পাত্র পাই তাহলে আমার বোন ঘুরে আমি বিয়ে দেব। চেয়ারম্যান সাহেব আমি বিয়ে দেব। আপনার পানি প্রাণ করো। বাড়ি পানি খেলেন না যে? এখন খবর রফিক কাজে পানি খাবো আমি যেদিন যেদিন আসবে তোমার আমার 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 একটা ইঙ্গিত দিয়ে গেল, যেদিন আসবে শুভ দিন সেদিন আমি পানি পান করবো। এই কথা বললো কে? খালি আমাদের পানি খেলো না কেবল। ভাইজান আমি তো চেয়ারম্যান সাহেবকে কিছু বলিনি। আমি কি বলতে যাবো ভাইজান? ওরা হয়তো বড় লোক আর আমরা গরিব, এই ভেবে হয়তো পানি খাইনি। যাক ভাইজান চলো, তুমি খাবে চলো ভাইজান চলো। তাই চলো খালি, তাই চলো। আমি গেছিলাম ওই সেখানে দেখা হলো এক সুন্দরী ঘোড়াই দিদি। তুমি ইটের জানোয়ার বলে আমাকে গালি দিয়েছে। তুমি হয়তো সুন্দরী ঘোড়াই বিবি, তুমি আমাকে চিনো না। এই চারের তলুর দিকে জবান কে হাত, ওই সুন্দরী ঘোড়াই আমার চাই। কোথায় কোথায় আব্দুল হামিদ? যাও এই মুহূর্তে আমার রস্ত রহমান সাহেবকে তুমি মাঠে না। ঘোড়াই 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 ওই ডাক্তার রহমান খাকে যে আমার ডাক্তার রহমান খা যে কাছে হাত তুলে তা সফল করে আসবে। ওই ডাক্তার রহমান খাকে যে আমার কাজ হাসিল করতে হবে। ডাক্তার রহমান খা
এসো মাই ডিয়ার ফ্রেন্ড। হ্যালো হ্যালো বলো না ভাই কি করতে হবে? আমি গিয়েছিলাম ওই কালিচ্ছ বলে হরিণ শিকারে জলে পিপাসা পেয়ে গিয়েছিলাম আমি রফিক কাজের বাড়ি দেখলাম এক সুন্দরী ঘোড়াই বিবি তার রূপে আমি পাগল হয়ে গেছি তো আমি পাগল হয়ে গেছি। আমি চাই ওই সুন্দরী ঘোড়াই বিবিকে বলো বলো দাস তুমি কি আমাকে সাহায্য করবে? আমার কি করতে হবে বলুন দোস্ত? ওই সুন্দরী ঘোড়াইকে আমি বিয়ে করতে চাই দোস্ত। তোমার ঘরে তো বিবাহিত স্ত্রী আছে তো? আছে দোস্ত, ও শাড়ি অনেক পুরাতন হয়ে গেছে, ওকে নিয়ে আমি আর শোক পাই না। আমি চাই ওই সুন্দরী ঘোড়াই বিবিকে নিয়ে নতুন করে সংসার করতে। টাকা কত টাকা চাই দোস্ত? 800, 1000, 20,000, 50,000। মাত্র 500 আরে 500 টাকা। তুমি অপেক্ষা করো, আমি এখনই টাকা নিয়ে আসছি, টাকা নিয়ে আসছি। চেয়ারম্যান দলরতে আমি যখন বিদেশে লেখাপড়া করতে গিয়েছিলাম তুমি আমার স্ত্রীর ইজ্জত দর্শন করেছো, আর তোমার কি মৃত্যুর কোনো ফাঁস হবে বলে তুমি তাকে গুলি করে শেষ পর্যন্ত হত্যা করছো। আমি বিদেশ থেকে ফিরে এসে সব শুনেছি, দিনের পর দিন আমি এই প্রহার বুঝতেছি, কিন্তু আজ আমার চরম এই আমার 500 টাকা। তবে আর দেরি নয়, আমি আজকে যাবো ওই রফিক কাজের বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব দিয়ে। যদি সত্যি রাজি হয় তাহলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে কি করে যে রাজি করাতে হবে আমার ভালো করে জানা আছে। আমি এখন চলি দোস্ত। এই ডাক্তার রহমান খান বুদ্ধির চলে ওই সুন্দরী ঘোড়াই হবে আমার আমার। দেখতে দেখতে আমার বোন ভাই এর উন্নত হয়ে গেল। যদি আমি একটি সৎ পাত্র থেকে তার বিয়ে দিতে পারতাম, আর হালকার ভূতাটা অনেক পাতলা হয়ে যেত। এনে তুমি চিন্তা করো না ভাইজান, ঘোড়ায় যেমন তোমার বোন তেমনি তো আমার বোন ভাইজান। ঘোড়াইকে একটা সৎ পাত্র দান করতে পারলে খুবই ভালো হবে ভাইজান, আমি সেই ব্যবস্থাই করব। আর রফিক কাজী বাড়িতে আছো কি? এ ডাক্তার রহমান সাহেব, আসুন ভিতরে আসুন। হঠাৎ কি মনে করে এই গরিবের বাড়ি আগাবো? আমি শুনতে পেলাম আপনার নাকি একটি বোন আছে। আছে ডাক্তার সাহেব। এ দিয়েছ নাকি? হ্যাঁ ডাক্তার সাহেব, আর বিয়ে এখনো দেয়নি। এর কোনো সম্বন্ধ আসলে সম্বন্ধ করবেন কি? অবশ্যই করবো ডাক্তার সাহেব। আমার হাতে একটা ভালো পাত্র আছে। কে সেই পাত্র ডাক্তার ওই সাহেব? সামগ্রামের মদিনিয়ার ছেলে মোহাম্মদ রফিক মিয়া। কিন্তু তার ঘরে যে স্ত্রী আছে ডাক্তার সাহেব। থাকলেও সে একটা শখের বসে একটা বিয়ে করতে চায়। তুমি যদি রাজি হয়ে যাও তাহলে বিয়ের কাজটা
আমি পাকা করতে পারি। না ডাক্তার সাহেব, আমি ওই সতীনের ঘরে আমার বোনের বিয়ে আমি দিব না ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, সতীনের ঘর হলে কি হবে ভাইজান? একে সে জমিদার আর আমার সারা জীবন সুখে থাকবে ভাইজান। তুমি আর এতে অমত করো না ভাইজান। আমি ওই সতীনের আমার বোনের আমি বিয়ে দেবো না খালেক, বিয়ে দেবো না। আমি আপনার যুক্তিকে মানি না ভাইজান। আমি চেয়ারম্যান দলরত্নের সঙ্গেই আমি আমার বোনের বিয়ে দিব ভাইজান। খালেক, সতীনের ঘরে আমি কখনো বাবার বোনের বিয়ে দেবো না খালেক। আমি আপনার যুক্তিকে মানি না ভাইজান, আমি আপনার যুক্তিকে কখনো মানি না। তুই ওখানে দাঁড়িয়ে আমি দেখি বেরিয়ে যাই কিনা। দাঁড়িয়ে আছো হে রফিক কাজী? আরে হাজি সাহেব যে তা হঠাৎ গরিবের বাড়িতে আগমন। আসুন ভিতরে আসুন। তা কি মনে করে? আপনাদের নাকি বের উপযুক্ত বড় একটা বোন আছে? আছে হাজি সাহেব। তা বিয়ে দেবে না? দেব হাজি সাহেব। এই কেন তুই আমার সামনে চেয়ারে বসে আছিস? আরে আমার সামনে চেয়ারে বসতে তোর লজ্জা করে না? সাবধান মুন্না হাজি, তুমি যে হজ করতে গিয়ে খালি হাতে ফিরে এসেছো তাকে আমরা জানি না? আর নাম তুমি হচ্ছে হাজি, আসলে তুমি একটা আস্ত পাজি। তুই যে ডাক্তার হবার আগে গ্রামে গ্রামে কি করে বেড়াতি তা আমার ভালো করে জানা আছে। আমি না হয় অমরণের কারণে ঢাকায় গিয়ে হজ করতে যে এসেছি, আর তুই যে একটা মস্ত বড় ডাক্তার নামে পাজি, আমি তা জানি না হে। আর যদি একটি কথা বলো তাহলে তোমার ওই পাকা ধরছি। কি আপনারা খাবেন? বসুন ওখানে। হাজি সাহেব কি বলে শুনি আমরা। আচ্ছা কাজী সাহেব, তোমাদের নাকি একটা বড় বোন আছে বিয়ের উপযুক্ত? আছে হাজি সাহেব। তা বিয়ে দেবে না? দেব হাজি সাহেব, অবশ্যই দেব। একটা সুপাত্র পেলে আমি আমার বোনের বিয়ে দেব হাজি সাহেব। আমার হাতে কাজী সাহেব একটা সুপাত্র আছে। কে সেই পাত্র হাজি সাহেব বলুন? ওই শালক গ্রামের জমিদার লাল মিয়ার ছেলে তৌতা মিয়া। তুমি আমাদের সঙ্গে সম্বন্ধ করবে তো হাজি সাহেব? আরে করবে না মানে কাজী সাহেব, এই করতেই তো আমি এসেছি কাজী সাহেব। এতে আমার কোনো আপত্তি নেই হাজি সাহেব। আমার আপত্তি আছে ভাইজান, আমার আপত্তি আছে। আমি তোর সঙ্গে ঘুরে কখনো বিয়ে দেবো না। খালেক, আমি তোমার সঙ্গে আমার বোনের বিয়ে আমি দেব খালেক। আমি ভাইজান, আমি আপনার যুক্তিকে আমি মানি না ভাইজান। আমি ওই তোতার সঙ্গে আমি ঘোড়ার বিয়ে কখনো দেব না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি রফিক মিয়া। তবে আজকের অপমানের কথা আমার মনে থাকবে। আর শোনো খালেক, তুমি আজ ওই দোকানে আমার সাথে দেখা করবে। চলি বাই। ও মেয়ে মনে রেখো ভাইজান, ঘোড়ায়ের বিয়ের ব্যাপারে আর আমি কোনোদিন তোমাকে কিছু বলবো না, আর কোনোদিন কিছু বলবো না। আচ্ছা কাজী সাহেব, এবার তাহলে তোমার ওই বোনটাকে নিয়েছো, আমি সচক্ষে দেখে আজই বিয়ের দিন তারিখটা ঠিক করে যেতে চাই কাজী সাহেব। ঠিক আছে হাজি সাহেব, আপনি এখানে বসুন। আমি আমার বোনকে আমি নিয়ে আসছি হাজি সাহেব, বসুন এখানে। আরে 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 আরে, কে তুমি? আমি ঘুনা। ঘুরাই সুন্দরী।
কেন আমাকে কি পছন্দ হচ্ছে না? আরে পছন্দ হবে না কেন? আসলে তোমার এই পা দুটো আর কিছু সমান নেই বলে আসলে একটা মেয়ে তো ঠিকই। আচ্ছা এদিকে এসো, তোমার এই ছিপ বদন খানা একটু খোলো তো দেখি। বেশ 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 বেশ, আর দেখতে হবে না, এবার আমি চললাম। কোথায় যাচ্ছ? ওই বিয়ে ভাঙার ব্যবস্থা করতে। তোমার মতো মেয়ে ওই তো দামে কখনো শাদি করবে না। আরে শাদি করা তো দূরের কথা, কাজের মেয়ে হিসাবেও তোমাকে ওই তো আমি রাখবে। আরে বুদ্ধা, আমি তো নকল ঘোড়া। ওই দেখো তোমার আসল ঘোড়ায় আসছে। সেই কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। বেঁচে থাকো মা, একেবারে বড় হয়ে বেঁচে থাকো। এই নাও টাকা। টাকা তো নাই, এর মধ্যে কিছু গ্রহণ আছে, নিয়ে ব্যবহার করবে। মর্জিনা, তুমি এখন ওই ঘুমাই গিয়ে একটু ভিতরে যাও মর্জিনা, আমি আসছি। মর্জিনা যা বোন ঘুমাই, তুই ভিতরে যাও, আমি আসছি। হাজি সাহেব, এবার আবার ঘুমাইকে দেখে আপনার পছন্দ হয়েছে তো? হাজি সাহেব অবশ্যই হয়েছে কাজী সাহেব। ঠিক আছে হাজি সাহেব, আপনি বিয়েটা ঠিক করে ফেলুন। হাজি সাহেব, মেয়ে দেখে যখন আমার পছন্দ হয়েছে, তাহলে আর দেরি করে কোনো লাভ নেই কাজী সাহেব। আসছে মাঘ মাসের 25 তারিখেই এই বিয়ের দিনটা ধার্য করা হলো। বেশ, তাই হলো হাজি সাহেব। ওই তারিখে আমি আমার বোন ঘুমাইয়ে আমি বিয়ে দেবো হাজি সাহেব। আচ্ছা ঠিক আছে রফিক কাজী, এবার আমি আসি। তারিখটা যেন আমি ওই মনে থাকে, মনে। ঠিক আছে দাদু, ঠিক আছে, আমি ওই তারিখে আমার বোন ঘুমাইয়ের আমি বিয়ে দিব। আমার শরীরটা যেন ভালো লাগছে না। আমি এবার ভিতরে গিয়ে একটু বিশ্রাম নিই। আমি যাই, বিশ্রামের ব্যবস্থা করি। বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। যাক, ফুল যখন ফুটেছে আমি এই ফুল তুলে আমি মালা গাঁথবো। এখন এই গাছের নিচে বসে আমি ফুল থেকে মালা গেঁথে নিই। না, সারাটা জঙ্গল আমি ঘুরে এলাম, কোথাও একটি শিকার হলো না। আমি একাকি না হয় শিকার করিনি। ওহ, তাও আমার পথ নষ্ট হয়ে গেল। ওই তো দেখা যাচ্ছে এদিকে একটি শিকার, এটাকে না হয় আমি ওহ, আমার শিকার ব্যর্থ হয়ে গেল। তাহলে কি আমি শূন্য হাতে ফিরে যাব? না না, ওই তো দেখা যাচ্ছে একটি গাছের নিচে বন হরিণী বসে আছে, ওটাকে না হয় আমি শিকার করে নিই। জঙ্গল মাঝে এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা,
জঙ্গলের মাঝে নারী কি জন্য এসেছে? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। কে তুমি সুন্দর নারী? এই অরণ্য গভীর জঙ্গলের মাঝে তুমি কেনই বা এসেছো? আর কি বা তোমার পরিচয়? আমি তোমার পরিচয়টুকু জানতে চাই। ওরে কোন শহরে বাহারি তোমার গো কন্যা দেওনা পুরি চায় রে ও সুন্দর ওরে কোন লেখাপড়া করেছি, তাই আমি তোমার প্রতি আর কোনো অভিমান বাড়াবো না। সুন্দর তোমায় চিনেছি, আমি তোমার কারণে ছোটবেলায় আমি স্কুলে লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম। তোমার সাথে আমার কোনো কথাই থাকতে পারে না, যার জন্য আমি পথ পানে ব্যাকুল হয়েছে আছি। আর সেই সুন্দর ঘুনাইকে আমি এত কাছে পেয়েও চিনতে পারলাম না। আমি যাই পিছু পিছু সুন্দরী ঘুনাইয়ের সাক্ষাৎ পাই কি তাই করেছে তো। তাহলে কেমন ঘোড়াই বিবেক পাবো না দোষ? অবশ্যই পাবে দোষ, পাবো। এমন করে বাবা দোষ
এসে পড়বে আর তারপর সুরার ভাইজি দিয়ে তাকে নেশায় ব্যবহার করে মাতিয়ে তুলতে হবে। তাই নাকি তো আমি এসে গেছি ডাক্তার সাহেব, আমি এসে গেছি। আসুন আসুন, বলুন আমাকে কি জন্য আসতে বলেছে? বলবো তার আগে একটু সুরার বাইজি একটু আনন্দ উপভোগ। এখানে পাঠিয়ে দে আর ভালো ভক্ত আমার রশিদ দিয়ে এসেছে। তোমার এসো এসো সুন্দরীরাও, তুমি আমাদের কাছে এসো, নাচে গানে আমার এই হলো সারাতে তোমরা বাঁচিয়ে চলো। लिख के ले लौरानी सब जानता रे देखेला बाहर पागलाई निकाल के सौदा बंगाल के बाटे माल गुल गुला चढ़ल जवानी रसगुल्ला चढ़ल जवानी रसगुल्ला अरे चुवाइए तो ना तमुआइए तो का हो रसावा तो सुंदर यार वो बैठे ना ना रखते शेवड़ा मत चले ना रखते साहेब अरे बात चल में हराम जाना सुंदर
এবার অসম্ভবকে সম্ভব করে নাচো, আরো নাচো, আরো নাচো, নাচো সুন্দরী, আমার এই শালাকে মাতালি করে দাও। सरका जरा सा जो पल्लू दिल सबके जयराम जी की बोल जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे। तेरी नजरों के दीवाने सारे देखे नहीं तूने तेवर हमारे, सबसे जुदा है जो तेरी अदा है, कम वक्त दिल मेरा तुझ पे फिदा है, तू हुस्न के जाल में जब फंसेगा हर देखने वाला तुझ पे हंसेगा।